সুযোগ পেলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত, বলছেন ডক্টর তাহের। ফ্যাসিবাদের পতন হলেও সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, বলছেন মান্না। জুলাই গণ অভ্যুত্থান, খেলা শুরুর পর জনতার ভয়ে পলাতক শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো, জুলাইয়ের অপরাধের বিচার দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, বলছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুযোগ পেলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত, বলছেন ডক্টর তাহের। দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই মুক্তিযোদ্ধা, তাই এ বিষয়ে কোনো বিভেদ সৃষ্টির সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, আপনারা যদি আমাদের একবার সুযোগ দেন এবং আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে আমরা ৫৪ বছরের ইতিহাসই বদলে দেব। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে। ডক্টর তাহের বলেন, বিগত ১৫ বছর আওয়ামী বাকশালীরা দেশে অপশাসন দুঃশাসন চালিয়েছে, কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানান ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনোভাবে সফল হতে দেবে না। তারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন, তাদেরও জনগণ কোনোভাবে মেনে নেবে না। তিনি দেশ ও জাতিকে নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জামায়াত সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামায়াত কারোর সঙ্গে আপোষ করবে না, বরং দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষার জন্য সবকিছু করবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গতানুগতিক পদ্ধতির নির্বাচন দেশ ও জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। স্বাধীনতার ৫৪ বছরে প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। বিশেষ করে ১৯৭৩ সালের নির্বাচন সহ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন ছিল না। এসব নির্বাচনে ব্যাপক ভিত্তিতে রিগিং, গণহারে সিলমারা, কেন্দ্র দখল, ডামি নির্বাচন, ব্যালট ছিনতাই, দিনের ভোট রাতে করা সহ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত এসব ছিল ভুয়া ও নির্বাচনের নামে প্রহসন। তাই দেশে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তথা পিআর পদ্ধতি নির্বাচন চালু করতে হবে। এই পদ্ধতি চালু হলে নির্বাচনী অপরাধ থাকবে না, ভোট চুরি ও কেন্দ্র দখল হবে না, থাকবে না টাকার খেলা। মূলত যাদের প্রয়োজনীয় জনসমর্থন নেই, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছেন। তারা মাস্তানি ও অর্থের বিনিময়ে নির্বাচনী বৈতরণী পার হতে চান, কিন্তু জনগণ তাদের সে সুযোগ দেবে না। পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি তারা মেনে নেবে না। ডক্টর তাহের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, জনগণের রক্তের উপর দিয়েই জুলাই বিপ্লব সাধিত হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়েই আপনি এখন ক্ষমতায়। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি। তাই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, বলছেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন অথবা গত ১৫ বছর ধরে রাজপথে আন্দোলন করেছেন, সবার চাওয়া ছিল একটি ফ্যাসিবাদের পতন। সেই ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, কিন্তু আমরা চাই না এই সরকারও আগের ৩টি নির্বাচনের মতো আরেকটি তামাশা নির্বাচন উপহার দিক। আমরা একটি গ্রহণযোগ্য, গুণগত নির্বাচন চাই। তিনি বলেন, এই নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কার দরকার তা এখনই করতে হবে। প্রধান উপদেষ্টা যদিও একটি সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন, সেটি ইউনিক বা ব্যতিক্রমধর্মী বটে, কিন্তু বাস্তবতা হলো আজ অবধি একটি সংস্কারও তিনি সম্পূর্ণ করতে পারেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশের ভূমিকায় হতাশা প্রকাশ করে মান্না বলেন, প্রধান উপদেষ্টা পুলিশকে বলেননি যে অন্যায় করেছে তার বিচার হবে, বাকিদের নিরাপত্তা দেওয়া হবে, বরং কোনো রকম পুনর্গঠনের উদ্যোগ ছাড়াই পুলিশকে রেখে দেওয়া হয়েছে। ফলে আমরা জানি না তারা কি করবে। এখন আমরাই নিজেদের রক্ষক, আমরাই প্রতিদ্বন্দ্বী, আমরাই প্রধান খেলোয়াড়। তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার গত ১ বছরে বড় কিছু করতে পারেনি, আগামী ৬ মাসে পারবে সেটাও নিশ্চিত করে বলা যায় না। বরং যদি হঠাৎ করে বলে বসে এই না হলে নির্বাচন হবে না, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। মান্না বলেন, সংবিধান সংস্কার করতে হলে তা সংসদে পাশ করাতে হবে, কিন্তু যেসব দল নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ হবে তারাই এসব সংস্কারের বিরোধিতা করছে। ১৯টি মৌলিক সংস্কারের মধ্যে তারা 10টি মানে না। এখন আপাতত সবাই একসঙ্গে চলার চেষ্টা করছে বলেই কিছুটা সম্মতি মিলছে, কিন্তু নির্বাচনের পর যখন সংসদ গঠিত হবে তখন এসব সংস্কারের কি হবে? বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক ঐক্য সভাপতি। তিনি বলেন, আমরা কি বিএনপিকে জিজ্ঞেস করেছি তারা যেসব সংস্কার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ক্ষমতায় গেলে তারা সেগুলো মানবে কিনা? ইয়েস বলবে নাকি আবারও নো বলবে? এই প্রশ্নগুলো এখন থেকে সামনে আনা জরুরি। মান্না মনে করেন, কেবল ফ্যাসিবাদের পতন নয়, সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো গড়তে হলে এখন থেকে সুস্পষ্ট সংস্কার এজেন্ডা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান, খেলা শুরুর পর জনতার ভয়ে পলাতক শামীম ওসমান।
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ওসমান পরিবারের। ১.৫ দশকের জিম্মি দশা থেকে মুক্তি পায় নারায়ণগঞ্জবাসী। বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে খেলা হবে বলে হুঙ্কার দিয়ে এলেও খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হামলায় অংশ নেন শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, শালক তানভীর আহমেদ টিটু, বিআই সালাউদ্দিন লাবলু ও অয়নের শালক ভিকি। শহরের রাইফেল ক্লাব থেকে লুট করে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র নিয়ে সেদিন নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন শামীম ওসমান। দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ডিআইটি এলাকায় অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেন এবং তাণ্ডব চালান শামীম ওসমান। ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর শহরের চাষাড়া নূর মসজিদ, ডিআইটি মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার কর্মসূচি শুরু করার কথা ছিল। জুমার নামাজের আগেই বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাবের ভেতরে ও নির্মাণাধীন ভবনে অবস্থান নিতে থাকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান। এদিকে ডিআইটি এলাকা থেকে জুমার নামাজ শেষে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে ছাত্র জনতা। চাষাড়া নূর মসজিদ থেকেও একটি মিছিল বের হয়ে চাষাড়ার দিকে যেতে থাকে। এমন সময় হঠাৎ নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর থেকে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামীম ওসমান ও তার বিআই সালাউদ্দিন লাবলু, ভিকি, তানভীর আহমেদ টিটু, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেন। একসময় শামীম ওসমান ও তার অনুসারীরা পিস্তল, শটগান ও অটোমেটিক মেশিনগান দিয়ে গুলি ছুটতে ছুটতে ডিআইটি এলাকার দিকে অগ্রসর হন। এ সময় চাষাড়া থেকে ডিআইটি এলাকা পর্যন্ত চলমান এই সংঘাত ও গোলাগুলিতে সামনে থেকে নেতৃত্ব দেন শামীম ওসমান। এ সময় শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারের সামনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কোণঠাসা হয়ে পড়লে বাহিনী নিয়ে অগ্রসর হন শামীম ওসমান। এক পর্যায়ে শামীম ওসমানকে অটোমেটিক রাইফেল নিয়ে চুনকা পাঠাগারের সামনে মহড়া দিতে দেখা যায়। দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় পিছু হটে শামীম ওসমান ও তার সশস্ত্র ক্যাডাররা। এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান তারা। 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের আগ মুহূর্ত পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অস্ত্রবাজি করতে দেখা গেছে শামীম ওসমানের অনুসারীদের। তবে দুপুরের পর পাল্টে যায় দৃশ্যপট। আওয়ামী লীগের পতনের খবরে বিজয় উল্লাস করতে থাকে জনতা। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সদস্যদের অফিস, বাড়ি ও বিভিন্ন টর্চার সেলে হানা দেয় ছাত্র জনতা। এদিকে শেখ হাসিনার পালানোর খবর পেয়ে আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পালিয়ে ভারতে অবস্থান নেন শামীম ওসমান। 25 সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা গেল শামীম ওসমানের। জানা যায়, ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছিলেন শামীম ওসমান। তবে ভারত সরকার শেখ হাসিনার সাথে কাউকে দেখা করতে দেয়নি। পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে দুবাই চলে যান তিনি। একসময় পুরো শহর দাবিয়ে বেড়ানো, হুঙ্কার দেওয়া বাঘ বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।